আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে আজ ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট বিষয়ে মনসুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি সুলতান মনসুর 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। সকাল 10:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। পানি বৃদ্ধির খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। বাবু, পানি বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ লোপা, গতকাল বিকেল থেকেই তিস্তার পানি নেমে যেতে শুরু করেছে। এরপরেও নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে, এখনো অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদের অনেকের রান্না করার সুযোগ নেই। তারা হয়তো শুকনো খাবারের উপরে নির্ভর করে গত 2 দিন ধরে কাটাচ্ছেন। অনেকের বাড়িতে বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের সমস্যার মধ্যে তারা পড়েছেন। আর উঠতি যে আমন ধান ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। চরাঞ্চলের অনেক জমি বানের পানির সাথে আসা বালুতে ঢেকে গেছে। অনেক ধান ক্ষেত এখনো পানির নিচেই রয়ে গেছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে বৃষ্টির প্রবণতা কমে গেছে। আজ সকাল থেকেও জেলায় বৃষ্টি হয়নি এবং উজানেও বৃষ্টিপাতের প্রবণতা কমে আছে। এটা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো উন্নত হবে। আর জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা শিশু খাদ্য, গোখাদ্য এবং নগদ টাকা হিসেবে বিতরণের জন্য 13 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং 90 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। আর পানি কমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা, আদিতমারি উপজেলা এবং হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে, যা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করছেন এবং তারা জানিয়েছেন যে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। লোপা, জানছিলাম পানি বৃদ্ধির খবর। কেন্দ্রীয় সমবায় ব্যাংকে বিপুল পরিমাণ স্বর্ণ গায়েবের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ব্যাংকটির অন্যান্য শাখায় এ ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা এ বিষয়ে জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, সমবায় ব্যাংকে এই যে এত বিপুল পরিমাণ স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা ঘটলো, এই ঘটনার পর গ্রাহকরা কি বলছেন? হ্যাঁ লোপা, আমি আছি এখন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় দপ্তর এবং এখানে সমবায় ব্যাংকের 2টি শাখা রয়েছে, একটি চট্টগ্রাম কেন্দ্রীয় শাখা আর একটি বিভাগীয় ব্যাংক। এইটি সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত সাধারণ মানুষের সাথে তারা বা কোনো লেনদেন করে না। এই ব্যাংকগুলোর লেনদেন হয় মূলত সমবায় সমিতি যেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেই সমিতিগুলোর সাথে তাদের সম্পর্ক। আর সারা দেশে, শুধু ঢাকার বাইরে 64 জেলায় সমবায়ের এই ধরনের ব্যাংকগুলো রয়েছে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ঢাকায় যে স্বর্ণ গায়েবের যে ঘটনা ঘটলো কেন্দ্রীয় ব্যাংকে, সেই প্রভাবটা যেহেতু
এটা সাধারণ গ্রাহকদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে দেশের অন্যান্য ব্যাংকে এর কীরকম প্রভাব পড়তে পারে বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। তো কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে যে স্বর্ণগুলো মূলত পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে, সেই স্বর্ণগুলো আসলে মূলত গ্রাহকদেরই ছিল। অর্থাৎ একটা সময় ছিল যখন কেন্দ্রীয় ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলো যে কৃষকদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু একটা জামানত নিতেন, সেই জামানত স্বর্ণ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হতো। স্বর্ণ জমা রেখে তারা টাকা ঋণ করতেন, সেই জমানো স্বর্ণগুলোই হয়তো সেখানে জমা ছিল। তো দেশের অন্যান্য ব্যাংকগুলোতে সেরকম ব্যবস্থা কিন্তু নেই। সম্ভবত ওনারা মনে করছেন যে যেহেতু কুমিল্লায় বড় সমবায় সমিতি সমূহ আছে এবং সেখানে সমবায় ব্যাংক আছে, সেখানে হয়তো লেনদেনের বিষয়টি থাকতে পারে এবং যে অন্যান্য জেলায় সারা দেশব্যাপী যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যে এরকম জামানত নিয়ে ঋণ দেওয়া সেরকম কোনো ঘটনা ঘটছে না। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে এই যে সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত এক ধরনের অচল অবস্থার মধ্যে আছে, কারণ দেশের অন্যান্য ব্যাংকগুলো এত বেশি হয়েছে যে কারণে আর এই ব্যাংকগুলোর সাথে তেমন কোনো লেনদেন কেউ করছে না। বিশেষ করে ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অন্যান্য ব্যাংকে ঘটার কোনো সম্ভাবনা নাই, এর সাথে সম্পর্ক অন্যান্য ব্যাংকগুলোর নেই। তো কর্মকর্তারা যেটা বলছেন মুদ্রা কথা হচ্ছে এটুকুই যে ঢাকায় যে ঘটনা ঘটছে স্বর্ণ গায়েবের, সেই স্বর্ণ গায়েবের ঘটনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সেই ঘটনার কারণে দেশের অন্যান্য জেলাসমূহের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে কোনো রকমের প্রভাব পড়বে না, অর্থাৎ সেখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। লোপা, জানছিলাম সমবায় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির প্রভাব সম্পর্কে। রাজধানীতে কর্মরত 200 জন গৃহকর্মীকে নিয়ে গৃহকর্মী জাতীয় ফোরাম গঠন করা হয়েছে। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র। অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহকর্মীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও হয়রানির প্রতিরোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায্য মজুরি ও নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ গৃহকর্মের সামাজিক স্বীকৃতি ও শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় ন্যায্য মজুরি ও নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান গৃহকর্মীরা। 12 বছরের মেয়েরও মৃত্যুর কারণ জানতে পারেনি খুলনার পাইকগাছার হতদরিদ্র ভ্যান চালক হামিদ শেখ। 2012 সালে ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মেয়েকে। ফিরতে হয়েছে লাশ হয়ে। মেয়ের লাশটিও দেখার সুযোগ হয়নি তাদের। তড়িঘড়ি করে লাশ দাফন করারও অভিযোগ করেন পরিবারটি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভয়ভীতিতে এত বছর চুপ ছিলেন, এবার মেয়ের হত্যার বিচার চাইছে পরিবার। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কন্যা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে হতভাগা মা বাবার। কি হয়েছিল মেয়ের, কেন অকাল মৃত্যু হলো, কিছু জানতে পারেননি। পুলিশ কর্মকর্তার হুমকিতে এত বছর নিশ্চুপ ছিলেন পরিবারটি। খুলনার পাইকগাছা উপজেলার বাগপাড়া গ্রামের ভ্যান চালক হামিদ শেখ মরিয়ম দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান মিনা। অভাব অনটনের কারণে মিনাকে গ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ঢাকায় পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাসায় পাঠান। নিয়মিত যোগাযোগ ছিল না তাদের। পরে খবর আসে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকায় আসতে চাইলে বারণ করা হয়। পরে দ্রুত গ্রামে মিনার লাশ এনে তড়িঘড়ি করে দাফন করা হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি কাউকে জানানো হলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন হামিদ শেখ। কি তোমার মাইয়ের একটু ডায়রিয়া হয়েছে, তা আনতে যাবো। আমার মাইটা মরল কিভাবে তা ওরা বলল না। বিচার পালাম না, কেন পালাম না? ওর আব্বুর কাছ থেকে টিপস হয়ে নে আমাদের গাড়িতে আগুই দিল। পোস্টম্যানের একটা কাগজ নিয়ে ফটো দিতাই না, সে নিয়ে ফটোটা আমার দিয়ে নিয়ে আনো। বিষয়টি কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাবা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গলায় দড়ি মারা গেছে, এমনি করে রোগ পুড়ি না, এটা সত্যি। ওর বাপ মা খবর দিলে কি ছিল, ওইখানে ওরা ওর বাপ মা কিছু পুলিশরা যদি করে তো পুলিশ পরিমাণে করবে, অসুবিধা নেই। কেস হবে, পুলিশ নামে পরিমাণ হবে। স্বৈরাচার সরকারের আস্থাভাজন হওয়ায় নাটোর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পরে একটি হত্যা মামলার আসামি হলে খুলনা রেঞ্জে ওএসডি করা হয় তাকে। বিষয়টি স্বীকার করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। লাশ পুনরায় ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক।
আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশিদের আপাতত চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি তারা স্বাভাবিক মনে করবে, তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু করবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। পরে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ফিরিয়ে নেয় দেশটি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হলেও মিলছে না ভিসা পরিষেবা। ভারতীয় গণমাধ্যম বলছে, ভারতের বাংলাদেশি পর্যটকদের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।